মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর কাছে হার মানল সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আয়ানও। ৩ জনের অবস্থা সংকটাপন্ন, সরকারের কমিশন গঠন। জাতীয় সনদের খসড়া আজ যাবে রাজনৈতিক দলগুলোর কাছে। পুলিশ কমিশন গঠনে একমত হলেও রাষ্ট্রের মূলনীতি নিয়ে অনৈক্য। গণতান্ত্রিক ব্যবস্থায় আছে সবকিছুর সমাধান, বললেন ফখরুল। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে ইসির প্রতি আহ্বান বিএনপির। সম অধিকার নিশ্চিতে বৈষম্যহীন বাংলাদেশ করতে চায় এনসিপি। জামালপুরে নাহিদ শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদযাত্রা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে থাকছে লিখিত পরীক্ষা। স্বজনপ্রীতি ও দুর্নীতি কমবে, শিক্ষকতায় যুক্ত হবেন মেধাবীরা। ইন্স্যুরেন্স কোম্পানির প্রতারণার ফাঁদে কুষ্টিয়ার মানুষ, মেয়াদ পূর্ণ হলেও মিলছে না টাকা। তদন্ত করে ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। 2-3 মাস পরে তোমার টাকা দিয়ে দেবো। আর ফোনে আমার ছেলে দিয়ে ফোন দেয়, ফোনই ধরে না। অফিসে কেউ নাই, কয় যে আমরা কিছু জানি না। টাকা আসলে প্রত্যেকটা মানুষের গ্রাহকের জন্য টাকাগুলো সুন্দরভাবে সবাই যেন ফিরে পায়, আমরা জেলা প্রশাসনের কাছে আমাদের এই একটা আবদার। এবং গাজায় বিশেষ যুদ্ধবিরতিতেও থেমে নেই ইসরায়েলি হামলা। আরও ৬২ নিরীহ ফিলিস্তিনের প্রাণহানি, বিধ্বস্ত জনপদে ত্রাণের জন্য হাহাকার। দেখছিলেন শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সাহিল ফারাবী আয়ান নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত 1:45টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাহিল ফারাবী আয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের 7ম শ্রেণীতে পড়ালেখা করত। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি বলেন, রাত 1:45টার দিকে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সাহিল ফারাবী আয়ান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তার শরীরের 40% দগ্ধ ছিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল। এই ঘটনায় সর্বমোট এখন পর্যন্ত জাতীয় বার্নে 18 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল বার্নে 1 জনের মৃত্যু হয়। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় 9 সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। রোববার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কমিশন বিমান বিধ্বস্তের পরিপ্রেক্ষিতে কারণ, দায় দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ঘটনা সংশ্লিষ্ট অপরাপর বিষয়ে চিহ্নিত করবে। এই কমিশনকে 4 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিশনের সভাপতি করা হয়েছে সাবেক সচিব AKM জাফরুল্লাহ খানকে। অপর সদস্যরা হলেন বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল M সাইদ হোসেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ আশিকুর রহমান এবং আইনজীবী আশরাফ আলী। রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় চিকিৎসা দিতে আসা বিদেশি চিকিৎসকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিঙ্গাপুর, চীন ও ভারতের 21 জন চিকিৎসক ও নার্সের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে তিনি তাদের প্রতি এই কৃতজ্ঞতা জানান। প্রধান উপদেষ্টা জাতীয় সংকটের সময় তাদের উৎসর্গ ও সংহতির প্রশংসা করেন এবং জরুরি স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন। ডক্টর ইউনূস বলেন, এই দলগুলো শুধু তাদের দক্ষতা নিয়ে আসেনি, এনেছে তাদের হৃদয়। তাদের উপস্থিতি আমাদের অভিন্ন মানবিকতা ও বিপর্যয়ের সময়ে বৈশ্বিক অংশীদারিত্বের মূল্যকে আবারও নিশ্চিত করেছে। তিনি সফররত চিকিৎসকদের তাদের লক্ষ্য সহজতর করতে সরকারের পূর্ণ সহায়তার আশ্বাস দেন।
বাংলাদেশের আসিয়ান সদস্যপদ লাভের জন্য মালয়েশিয়ার সমর্থন কামনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজহা আনোয়ার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করলে প্রধান উপদেষ্টা আহ্বান জানান। রোববার বৈঠকের শুরুতে নুরুল ইজহা ঢাকার মাইলস্টোন স্কুলের সাম্প্রতিক যুদ্ধবিমান দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেন। এ সময় প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করতে উৎসাহিত করেন। বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক ২৭ বছরের কম বয়সী। এই তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগালে দুদেশের অর্থনীতি আরও উন্নত হবে। চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ ও গণতান্ত্রিক ছাত্র সংসদের এক নেতাকে ৭ দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। গ্রেপ্তার আরেক আসামি প্রাপ্তবয়স্ক না হওয়ায় কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। শনিবার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের রাজধানীর গুলশানের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির সময় তাদের হাতে নাতে আটক করে পুলিশ। মাকতুরা মিতির রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। শনিবার গুলশানের সংরক্ষিত আসনের সাবেক এমপি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদের বাসায় চাঁদা নিতে গিয়ে হাতে নাতে আটক হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ সহ ৫ জন। এ ঘটনায় শনিবার মধ্যরাতে ৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে গুলশান থানায় মামলা করে শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫ জন আসামিকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান। শুনানিতে ৪ জনকে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। মামলার বাদী এই আসামিদের ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। আমরা রাষ্ট্রপক্ষে আমরা সেম সাবমিশন রেখেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড পাওয়া অপর ৩ আসামি হলেন সাদকাউন সিয়াম, সাদ্দাম সাবাব ও ইব্রাহিম হোসেন। অপরজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। চাঁদাবাজির ঘটনায় আটকের পর শনিবার রাতেই তাদেরকে স্থায়ী বহিষ্কার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করেছে সংগঠনটি। রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রিফাত রশিদ জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় ব্যবহার করে কোনো অপকর্ম বরদাস্ত করা হবে না। এ বিষয়ে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। বিস্তারিত এনআই নাহিদের প্রতিবেদনে। চাঁদাবাজির অভিযোগে ৫ জন গ্রেপ্তারের পর জরুরি সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এ সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইনামুল হাসান। স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। রিফাত রশিদ ঘোষণা দেন, কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত করা হলো। অর্গানোগ্রামের সিদ্ধান্ত মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। বৈষম্য বিরোধীর ব্যানার ব্যবহার করে কোনো অপকর্ম করা হলে প্রশাসনকে আইনগত ব্যবস্থা নিতেও বলেন তিনি। আপনাদেরকে আরও একবার আহ্বান করছি, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারকে ব্যবহার করে আজকে থেকে কোনো প্রকার অপকর্ম করার সুযোগ নেই। যারা এই ধরনের অপকর্ম করার চেষ্টা করবে আপনারা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। ঘটনার দায় স্বীকার করে সারা দেশের কমিটি স্থগিত করা দেশের ইতিহাসে নজিরবিহীন বলেও মন্তব্য করেন রিফাত রশিদ। প্রাথমিকভাবে তাদের কার্যক্রমকে স্থগিত করে দিয়েছে কিনা বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। জুলাই সনদের খসড়া আজকের মধ্যে সব রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। রোববারের বৈঠকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে একমত হতে পারেনি সব রাজনৈতিক দল। তবে স্বাধীন পুলিশ কমিশন গঠন ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হয়েছে সব দল। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। রোববার সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফায় ১৯তম বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, পুলিশ কমিশন গঠন ও নারী আসন সংক্রান্ত প্রস্তাব নিয়ে আলোচনা হয়। কার্যসূচি হাতে পেয়েছেন,
আলোচনার প্রথম পর্বে স্বাধীন পুলিশ কমিশন গঠন ও প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছালেও ভিন্নমত পোষণ করে রাষ্ট্রের মূলনীতি ও নারী আসন নিয়ে। ফ্লোরে আমাদের প্রস্তাবটা দিয়েছে, আমরা বিশ্বাস করি কিছু সংখ্যক আসনে নারীরা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে আস্তে আস্তে গ্রাজুয়ালি সেই অবস্থায় উন্নীত হোক, যখন একসময় দেখা যাবে কোনো সংরক্ষিত আসনের প্রয়োজন হবে না, সবাই সরাসরি নির্বাচন করতে পারবে। বাংলাদেশ সংবিধানের নীতিমালা, সেখানে আমরা পরিষ্কারভাবেই বলেছি পঞ্চম সংশোধনীর মাধ্যমে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন এটা করতে হবে। এদিকে ৭২-এর সংবিধানকে মুজিববাদী সংবিধান আখ্যা দিয়ে এর মূলনীতি পরিবর্তন চায় এনসিপি। একই সঙ্গে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব বলেও মনে করে দলটি। এবং অবশ্যই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র সেগুলো বাস্তবায়িত হওয়ার পরেই নির্বাচনের সুনির্দিষ্ট যে তারিখগুলো আছে সেগুলো ঘোষণা করা যেতে পারে। জুলাই সনদের খসড়া সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে সনদ প্রণয়ন করতে চায় কমিশন। আলোচনার এই প্রক্রিয়া ৩১শে জুলাই আমরা সম্পাদন করতে চাই। এ বিষয়ে আমরা আন্তরিক, রাজনৈতিক দলগুলো আন্তরিক, আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখছি এবং আমরা আশা করছি ৩১শে জুলাইয়ের মধ্যে এই আলোচনা সমাপ্ত করে একটা পরিপূর্ণ সনদ তৈরি করে অগাস্টের প্রথম সপ্তাহে তা স্বাক্ষর করার ব্যবস্থা করতে পারব। সোমবার ঐক্যমত্য কমিশনের বৈঠকে রাষ্ট্রীয় ক্ষমতা ও নারী আসন নিয়ে আলোচনা হবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই সব কিছুর সমাধান আছে। রোববার রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলে তিনি। এ সময় নতুন সরকার ভারতের সঙ্গে নদীর পানির ন্যায্য হিসাব সহ সব অধিকার বুঝে নেবে বলে আশা জানান বিশেষজ্ঞরা। সাদ আহমেদের রিপোর্ট। পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি আয়োজিত সেমিনারে একই টেবিলে অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিশেষজ্ঞরা বলেন, জাতীয় নদী ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবতে হবে। নতুন সরকার ভারতের সঙ্গে নদীর পানির ন্যায্য হিসাব বুঝে নেবে বলেও আশা জানান তারা। ভারতের সাথে এখনো 50টির উপর অভিন্ন নদী আমাদের রয়ে গেছে। এইগুলি নিয়ে কথা হয়েছে, কাজ হয়নি। আমি প্রত্যাশা করব নতুন সরকার এই অমীমাংসিত বাদবাকি নদীর ন্যায্য হিস্যা পাওয়ার ক্ষেত্রেও তারা যথোপযুক্ত পদক্ষেপ নেবে। আমি আশা করব এই বিষয়টা নিয়ে আগামী দিনে যে নির্বাচিত সরকার আসবেন তাদের কাছে এটা একটা বড় ধরনের প্রজেক্ট রাখবে। আর দেশের মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান রাজনীতিকরা। এই প্রশ্নে আমরা সবসময় পিছিয়ে আছি, কারণ আমাদের দেশের শাসকরা তারা নিজের গদি রক্ষার জন্য তারা যে কোনো কিছু বিনিময় করতে প্রস্তুত। এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়তে কোনো দলীয় বিবেচনা থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত না। পদ্মা ব্যারেজ তৈরি করার ব্যাপারে একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, নিশ্চয়ই ব্যাপারে আমরা একটা জাতীয় ঐক্যমত আমরা তৈরি করব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সবকিছুর সমাধান খুঁজে পাওয়া যাবে। জনগণের চাহিদার ব্যাপারে বিএনপি সচেতন বলেও জানান তিনি। কিন্তু আজকে একটা সুযোগ তৈরি হয়েছে, এই অভূতপূর্ব একটি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। সেই জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি এবং সেই বিষয়গুলো যদি কাজ করে চিন্তার ঐক্য আমাদের যদি থাকে, তা নিঃসন্দেহে আমরা সফল হব। অগ্রাধিকার ভিত্তিতে আগামী সরকারকে প্রকল্পটি বাস্তবায়নের আহ্বানও জানান বক্তারা। আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। 2024 সালে বিএনপি আয় করেছে 15,65,94,842 টাকা। ব্যয়ের পর উদ্ধৃত আছে 10,85,90,019 টাকা। রোববার নির্বাচন কমিশনে হিসাব জমা দিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ইসি প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়ে ফ্যাসিবাদের অস্ত্র হয়ে উঠেছিল। সব ষড়যন্ত্র প্রতিহত করে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে ইসির প্রতি আহ্বানও জানান রিজভী। শুরি রায় রিপোর্ট জানাচ্ছেন মাহবুব তামিম।
রোববার সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান 2024 সালে বিএনপির আয় হয়েছে 15,94,94,842 টাকা, আর ব্যয় 4,80,04,823 টাকা। দিনের ভোট রাতে করার কথা তুলে ধরে রিজভী বলেন, নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়ে ফ্যাসিবাদের অস্ত্র হয়ে উঠেছিল। 16-17 বছর ধরে নির্বাচন কমিশনের সরকারের অনুগত একটি প্রতিষ্ঠান হিসাবে তাদের অর্পিত দায়িত্ব, তারা তাদের স্বাধীনতাকে ভুলে গিয়ে শেখ হাসিনার পদলেহী একটি প্রতিষ্ঠানে তারা পরিণত করে আমাদের দেশের গণতন্ত্রের শক্তিশালী করার জন্য যে প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠে, যেমন একটি স্বাধীন বিচার বিভাগ, যেমন স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন গণমাধ্যম, সবগুলোকেই তারা ধ্বংস করে দিয়েছিল। জাতি বর্তমান কমিশনের কাছে দায়িত্বশীল ভূমিকা আশা করে জানিয়ে তিনি বলেন, সব ষড়যন্ত্র প্রতিহত করে ইসিকে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। দেশের মানুষের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, যে জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, যারা ভোট বঞ্চিত ছিল, অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা, সেইখান থেকে বর্তমান নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা যে যাবতীয় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন। এ সময় বিএনপির আয় ব্যয়ের উৎস ও গণমাধ্যমকে জানান রুহুল কবির রিজভী। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে বৈষম্যহীন বাংলাদেশ করতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার রাতে জামালপুরে হযরত শাহ জামাল এর মাজার জিয়ারত ও প্রায় 400 বছরের প্রাচীন দয়াময়ী মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, গত 54 বছরে বাংলাদেশে বৈষম্য রয়েছে, সমান অধিকার, মুক্তিযুদ্ধের সাম্য ও ন্যায় বিচার নিশ্চিত হয়নি। তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশের সবার অধিকার নিশ্চিত করতে চায়। আজ সকালে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর শহরের গেটপাড় থেকে পদযাত্রা শুরু করবে এনসিপি। পরে ফৌজদারি মোড়ে পথসভা হবে। দুপুরে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেবেন নেতারা। বাংলাদেশের সকল নাগরিকদের জন্য যে আমরা একটি বৈষম্যহীন সকল নাগরিকের একটি সমান অধিকারের বাংলাদেশ করতে চাই, যেখানে প্রত্যেকটা মানুষ তার নাগরিক অধিকার এবং নাগরিক মর্যাদা পাবে। আরোপিত বাড়তি শুল্ক কমাতে আলোচনার জন্য আজ যুক্তরাষ্ট্র যাচ্ছে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল। আগামী 29 ও 30 জুলাই ইউএসটিআর এর সঙ্গে চূড়ান্ত আলোচনায় শুল্ক হার অনেকটা কমে আসবে বলে আশা করছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। শুল্ক নিয়ে সমঝোতার লক্ষ্যে মার্কিন কোম্পানি বোয়িং থেকে 25টি উড়োজাহাজ কেনার পাশাপাশি সয়াবিন, গম ও তুলা আমদানির কথা জানান তিনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। বৈদেশিক বাণিজ্যে ভারসাম্য আনতে গেল এপ্রিলে বিভিন্ন দেশের উপর বাড়তি শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্যের উপর প্রথমে 37% এবং পরে তা কমিয়ে 35% করা হয়, যা কার্যকর হচ্ছে আগামী 1 আগস্ট থেকে। এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসে অন্তর্বর্তী সরকার। বাণিজ্য ঘাটতি কমাতে শুরু হয় নানা তোড়জোড়। 23 জুলাই অবস্থানপত্র দেয় সরকার। এবার সরাসরি আলোচনার জন্য সোমবার ওয়াশিংটন যাচ্ছে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। রোববার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বাণিজ্য সচিব। জানান, শুল্ক নিয়ে সমঝোতার লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন ও তুলা আমদানির পাশাপাশি 25টি বোয়িং উড়োজাহাজ কেনার অর্ডার দেওয়া হয়েছে। এটা কিন্তু এই বিজনেসটাকে যুক্তরাষ্ট্র সরকার করে না, বোয়িং কোম্পানি করে। আমরা 25টি বোয়িংয়ের জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টা। এছাড়া আপনারা জানেন যে আমরা গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি। আমাদের সয়াবিন যারা আমদানি করে ওইটা প্রাইভেট সেক্টরে, তারাও প্রচেষ্টা নিচ্ছে সয়াবিন যুক্তরাষ্ট্র থেকে অধিক হারে আমদানি করার চিন্তা করছে এবং সেজন্য তারা বসবে। আমরা যখন ইউএসটিআর এর সাথে আলোচনায় বসবো তখন আমাদের আপনার ব্যক্তি খাতের যে ব্যবসায়ীরা তারাও বসবেন ওই সমস্ত অ্যাসোসিয়েশনের সাথে। নতুন শুল্ক হারে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি করলে আগের আমদানিকারকদের সঙ্গে সম্পর্কের অবনতি হবে না বলেও জানান তিনি। অন্তত যখন তারা এটা ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করেছে, বলেছে যে এটা এই এমার্জেন্সিটা তাদের জাতীয় অর্থনীতিকে এফেক্ট করতেছে,
তখন তো অন্য অন্য দেশের বিশেষ করে যারা ট্রেডিং পার্টনার আছে তাদের একটু অগ্রসর হওয়াই উচিত। সেই হিসেবে আমাদের সরকারি খাতে বেশ ভালো একটা পরিমাণের গমের জন্য ক্রয় চুক্তি হয়েছে এবং সেটা এক্সিকিউট হলে আমাদের বাণিজ্য ঘাটতি একটু কমে আসবে। আমরা বেসরকারি খাতকেও সেই একই অনুরোধ করেছি যে আপনারাও একটু বর্ধিত হারে ক্রয় করলে আমাদের বাণিজ্য ঘাটতি কমতে পারে। আগামী মঙ্গল ও বুধবার ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ USTR কার্যালয়ে চূড়ান্ত আলোচনা হবে। এর মাধ্যমে শুল্ক হার ভারত ও ভিয়েতনামের চেয়ে কমে আসবে বলে আশা করছেন বাণিজ্য সচিব। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। ৮,১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন সহ 12টির প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। তবে ফেরত দেওয়া হয়েছে জুলাই শহীদদের আবাসন প্রকল্প। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, অধিকতর যাচাই বাছাই করতে এই প্রকল্প ফেরত দেওয়া হয়েছে। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর স্থায়ী আবাসনের জন্য ফ্ল্যাট প্রকল্প নিয়েছিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। প্রকল্পটি অনুমোদনের জন্য রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় উপস্থাপন করা হয়। সভায় ৮,১৪৯ কোটি ৩৮ লাখ টাকার 12টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেলেও সেখানে ছিল না আলোচিত জুলাই শহীদদের আবাসন প্রকল্প। এই বিষয়ে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, অধিকতর যাচাই বাছাই করতেই বাতিল করা হয়েছে এই প্রকল্প। বাতিলের উদ্দেশ্য একই কথা, মানে এইভাবে না, আবার একটু যাচাই বাছাই করে এগুলোর ব্যয় প্রাক্কলন। আর সবচেয়ে বড় কথা হলো সমন্বয় করতে হবে। তো কারণ আর যেসব সমস্যাগুলো দেখা দিতে পারে, যে উত্তরাধিকারের সমস্যা, ঢাকাতেই কেন থাকতে হবে, অন্য জায়গায় থাকলে কি হবে, এগুলো কিছু না সমীক্ষা না করে, একটু যাচাই বাছাই না করে হঠাৎ করে এতগুলো নির্মাণ করা হলো, এত ব্যয়, এরকম প্রস্তাব তো হঠাৎ করে চলে এসেছে। আর অনুমোদন পাওয়া ২,৮৪০ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকল্প নিয়ে তিনি বলেন, এর আওতায় প্রশাসনিক ভবন, শিক্ষার্থীদের আবাসন, সুইমিং, বিনোদন কেন্দ্র সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে। পুরো ঢাকা ইউনিভার্সিটির সবকিছু, সুইমিং পুল, স্টেডিয়াম থেকে আরম্ভ করে ছাত্রাবাস, ছাত্রদের স্কুল, মানে ক্লাসরুম পর্যন্ত সব কিছুই যাতে আবার একটা মানসম্মত ঢাকা ইউনিভার্সিটি যেই মানের হওয়া উচিত সেরকম হয়। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ঠেকাতে নজরদারির কথাও জানান পরিকল্পনা উপদেষ্টা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। একাডেমিক ফলাফল আর মৌখিক পরীক্ষায় নিয়োগ নয়, শিক্ষক হিসেবে নিয়োগ পেতে লিখিত পরীক্ষায় বসতে হবে প্রার্থীদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে এমন নীতিমালার প্রয়োগ করেছে কর্তৃপক্ষ। এতে করে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ কমবে বলছেন উপাচার্য। কাজী শাহেদের প্রতিবেদন। প্রতিষ্ঠার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হয়ে আসছে একাডেমিক ফলাফল ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে। এবার সেই ধারা ভেঙে নিয়োগ পদ্ধতিতে বড় পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 3টা মোডে আমরা আগে শুরুতে লিখিত পরীক্ষা নিয়েছি। সেখানে লিখিত পরীক্ষায় যারা এখানে বোর্ডের সদস্যরা আছেন তারাই সাধারণত প্রশ্ন করছেন এবং সেই প্রশ্নগুলোর ভেতর থেকে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় উনি মডারেশন করছেন। নতুন এই নিয়মে অধিক মেধাবীরা শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এছাড়া দীর্ঘদিনের স্বজনপ্রীতি ও দুর্নীতির যে অভিযোগ, সেটি থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়ার আশা কর্তৃপক্ষের। এখানে স্বজনপ্রীতি, দুর্নীতি করার সুযোগ অনেকখানি কমে যাচ্ছে শুরুতেই আর কি। শিক্ষাবিদরা বলছেন, একাডেমিক ফলাফলে সৎ হতে না পারায় মেধা নিয়ে প্রশ্ন উঠছে। তবে এমন পদ্ধতি মন্দের ভালো, যোগ করা যেতে পারে ডামি ক্লাসও। প্রেজেন্টেশন স্কিলটাও মেজার করা দরকার। একজন ছাত্র খুব ভালো ছাত্র কিন্তু সে ক্লাস ডেলিভারি ভালো নাও হতে পারে, আবার একজন ভালো ছাত্র তার স্কিল আছে এবং ডেলিভারিটাও চমৎকার। আমরা এই ধরনের শিক্ষক চাই। বাছাই প্রক্রিয়া খুব কঠিন হয়ে যাচ্ছে, তবে এটা একটা মন্দের ভালো প্রক্রিয়া। দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুকরণীয় হতে পারে বলছেন শিক্ষাবিদরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। ইন্স্যুরেন্স কোম্পানির প্রলোভনের ফাঁদে পড়ে প্রতারণার শিকার কুষ্টিয়ার হাজার হাজার সাধারণ মানুষ। লাভ তো দূরের কথা, মেয়াদ পূর্ণ হলেও মিলছে না কষ্টে অর্জিত সঞ্চিত টাকা। দিনের পর দিন টাকা ফেরত পেতে ঘুরছেন ইন্স্যুরেন্স কোম্পানির দ্বারে দ্বারে।
তবুও মিলছে না কোনো সুরাহা। ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তারা দিচ্ছেন না টাকা ফেরতের কোনো নিশ্চয়তা। তবে প্রশাসন বলছে অভিযোগ পেলে নেবেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার মোল্লাটাগড়িয়া এলাকার দিনমজুর নুরুল ইসলাম 2010 সালে মা ও তার নিজের নামে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কুষ্টিয়া শাখায় করেছিলেন 2টি মাসিক সঞ্চয়পত্র। 12 বছর ধরে খেয়ে না খেয়ে সেখানে সঞ্চয় করেছেন টাকা। 2022 সালে সঞ্চয়পত্রের মেয়াদ পূর্ণ হয়ে গেলেও এখনো পাননি তাদের সঞ্চিত সেই টাকা। তার মতো এ এলাকার সকল সঞ্চয়কারীদেরই একই অবস্থা। কেউ কাঁথা সেলাই করে, আবার কেউ বাড়ির মুরগির ডিম বিক্রি করে লাভের আশায় এ কোম্পানিতে সঞ্চয়পত্র করে পড়েছেন চরম বিপাকে। লাভ তো দূরের কথা, ইন্স্যুরেন্স কোম্পানির প্রতারণার ফাঁদে পড়ে মেয়াদ পূর্ণ হলেও মিলছে না কষ্টে অর্জিত সঞ্চিত টাকা। 12 বছরের মেয়াদ ছিল, সেখানে মূলত মনে করেন 2022 সালে আমার মেয়াদ বই পূর্ণ হয়ে গেছে। সম্পূর্ণ পরিপূর্ণভাবে টাকাটা দিয়ে তাকে পূর্ণ করা হয়েছে। 3 বছর হয়ে যাচ্ছে, 3 বছরের ভিতরে মনে করেন এখনো আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কোনো। ওই পপুলার ইন্স্যুরেন্স লাইফের ইন্স্যুরেন্স ওই ভাই আর আসে না, লোকে হলো 2-3 মাসে পরে তোমার টাকা দিয়ে দেবো। আর ফোনে আমার ছেলে দিয়ে ফোন দেয়, ফোনে ধরে না। এমন অবস্থায় কুষ্টিয়ার হাজার হাজার সঞ্চয়কারী টাকা ফেরত পেতে দিনের পর দিন ঘুরছেন ইন্স্যুরেন্স কোম্পানির দ্বারে দ্বারে। তবুও মিলছে না কোনো সুরাহা। কোম্পানির কর্মকর্তারাও দিচ্ছেন না টাকা ফেরতের কোনো নিশ্চয়তা। তাই প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। এখন দিতে পারছে না, ওরা পলাইছে, আর খোঁজ পাচ্ছি না। অফিসে কেউ নাই, কয় যে আমরা কিছু জানি না, টাকা আসলে দেবো। আমি যে টাকাটা দিচ্ছি, গরিব মানুষ আমরা এই টাকাগুলা প্রত্যেকটা মানুষের গ্রাহকের জন্য টাকাগুলা সুন্দরভাবে সবাই যেন ফিরে পায়। আমরা জেলা প্রশাসনের কাছে আমাদের এই একটা আবদার। এ বিষয়ে কথা বলতে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কুষ্টিয়া শাখায় গিয়েও দেখা মেলেনি কোনো কর্মকর্তার। তারা নাকি অফিসেও বসেন না ঠিক মতো। তবে এ অফিসের এক অফিস সহকারীর সাথে ভুক্তভোগীদের সঞ্চয়ের টাকা ফেরতের বিষয়ে কথা হলে তার কাছেও নেই এর কোনো সদুত্তর। আমাদের এইরকম কোনো কিছু নেই, টাকা জমা হয় না। আমাদের এখন মোবাইল অ্যাপসে হয়েছে, অ্যাপসে দেখা যাবে। তবে জেলা প্রশাসক বলছেন এ বিষয়ে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে নেবেন ব্যবস্থা। লিখিত আমরা অভিযোগ পাই, তাহলে একটা কমিটি করে আমরা তদন্ত করব এবং দ্রুত সেই কমিটির সত্যতা পেলে, কমিটির প্রতিবেদনে যদি আমরা সত্যতা পাই, তাহলে সেই প্রতিবেদনের আলোকে আমরা আইনগত ব্যবস্থা নেব। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর প্রলোভনের ফাঁদে পড়ে প্রতিনিয়তই প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। তাই এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।